হচ্ছে প্রিপারেশন নিতেছে, অনেকেই হচ্ছে হাল ছাড়ি দিছে, অনেকেই হচ্ছে পড়াশোনা করতেছেই বাট হচ্ছে যে ভুলগুলো হওয়ার মতো সেই ভুলগুলো সম্পর্কে তার এখনো ধারণা নাই। বা তুমি হলো তোমার পড়ার জায়গাটাকে চেঞ্জ করো, বা তুমি যেখানে ঘুমাও তুমি সেখানে পড়তেছি কিনা। অনেকে আমরা বিছানায় পড়ি, এই কয়টা দিন চেষ্টা করো যে বিছানায় না পড়ে তোমার টেবিলে পড়তে। হ্যাঁ, আমরা পড়তেছি বাট হচ্ছে কোনো রকম প্ল্যান নাই। কোনটা পরিকল্পনা নিজের রাখো, নিজের পরিকল্পনা অনুযায়ী আগাও, যে আমি এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড জন্য আলাদা কোর্স, এই থেকেই কোশ্চেন আসে অর্ধেকের বেশি। ওদের রুটিন অনুযায়ী ফলো করে শেষ পর্যন্ত যাওয়া মানে একটা বড় রকমের বাস খাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার পরিচয় আর কি আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে, তাও বলে রাখি হচ্ছে আমি সাফিনুল্লাহ চৌধুরী, এখন রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে, তো এই ভিডিওটা কেন করা, প্রথম কথা হচ্ছে যে কিছুদিন পরে হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন 28 তারিখে। তো এখন থেকে মোটামুটি আর 19-20 দিন মতো আছে। তো এখন অনেকেই হচ্ছে প্রিপারেশন নিতেছে, অনেকেই হচ্ছে হাল ছাড়ি দিছে, হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছে বাট এখনও বুঝতেছে না যে আসলে কী জন্য চান্সগুলো মিস গেছে। তো এই ভিডিওটা সেই জন্যই যে যেই 5টা মেজর কারণ অবশ্যই ত্যাগ করতে হবে, যে এই কাজগুলো করলে মোটামুটি ধরে নেওয়া যাবে যে চান্স মিস যাবে। বাট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও অনেক ভুল আছে, যে ভুলগুলো হচ্ছে এড়ানো একদম মাস্ট। এখন অনেকেই হচ্ছে পড়াশোনা করতেছেই বাট হচ্ছে যে ভুলগুলো হওয়ার মতো সেই ভুলগুলো সম্পর্কে তার এখনও ধারণা নাই, বা পর্যাপ্ত ঘুম নাই। হ্যাঁ, এখন কথা হলো যে ঘুম কেন দরকার। আমার নিজেরই একটা ফ্রেন্ড আছে, তো ও হলো দিনে হলো 14 ঘন্টা পড়াশোনা করে। ওকে, এবং আমার নিজেরই দেখা 14 ঘন্টা পড়াশোনাই করে। তো এরকম 14-15 ঘন্টা পড়াশোনা করে বাট ও ঘুমায় হচ্ছে দিনে 3-4 ঘন্টা, বা হাইয়েস্ট 5 ঘন্টা সে ঘুমায়। ঠিক আছে, মানে ঘুমের প্রতি প্রচুর অনীহা, এবং তার কাছে মানে পড়াশোনা ছাড়া আর কোনো মানে চিন্তা মাথায় নাই এরকম। তো কথা হচ্ছে যে ওর আর কি মেডিকেলে চান্স হয়নি। হ্যাঁ, আর শেষ দিকে আমার যেটা হয়েছিল যে আমিও হচ্ছে পরীক্ষার আগের 1 মাসের দিকে খুবই খুবই কম টাইম হচ্ছে ঘুমাইতাম, যার কারণে দেখা যাইতো যে আমার আউটপুটটা ভালো আসতেছিল না। তো শেষের দিকে আসে আমি হচ্ছে করলাম কি, আমার পড়াশোনা আমি যতটুকু করতে পারতাম করতাম, বাট আমার ঘুমটা অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ঘুমাইতাম। ওকে, কারণ আমি দেখছি যে তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা হচ্ছে ভালো করতেছো, বাট তুমি যদি না ঘুমাও, তুমি সারাদিন যে 14 ঘন্টা পড়াশোনা করলাম, 14 ঘন্টা পড়াশোনা তোমার মাথায় ইনপুট নিবে না। তুমি চেষ্টা করতেছো, বই বারবার পড়তেছো, রিভাইজ দিচ্ছ, বাট পড়া মাথায় ঢুকবেই না তুমি যদি ঘুম না দাও। ঠিক আছে, আর ঘুম যদি সাইকেল অনুযায়ী ঠিক না করতে পারো, দেখবা যে পরীক্ষার হলে যায় তোমার কনফিউশনে পড়তেছো, তুমি বুঝতেছো না যে আসলে এটা ক্যাডমিয়াম হবে না ক্রোমিয়াম হবে। কারণ তুমি পড়া পড়ছো বাট তোমার ব্রেন সেটাকে লং টার্ম মেমোরিতে ইনপুট নেয় নাই। ওকে, তো এই জন্য ঘুমটাকে ঠিক করো। আবার ফির অন্যদিকে আরও একটা সমস্যার বিপরীতে, যে আমার ঘুম বেশি আসতেছে এবং ঘুম বেশি হচ্ছে, পড়াশোনা ঠিকভাবে হইতেছে না। তো এটার অনেকগুলা কারণ আছে, অনেকগুলা সলিউশনও আছে। তো সলিউশনগুলোর মধ্যে এরকম আছে যে তুমি হলো তোমার পড়ার জায়গাটাকে চেঞ্জ করো, বা তুমি যেখানে ঘুমাও তুমি সেখানে পড়তেছো কিনা। অনেকে আমরা বিছানায় পড়ি, এই কয়টা দিন চেষ্টা করো যে বিছানায় না পড়ে তোমার টেবিলে পড়তে। হ্যাঁ, আর যদি হলো তুমি দিনের বেলা রোদে অ্যাটলিস্ট 30 থেকে 1 ঘন্টা থাকতেছো কিনা এটা একটু লক্ষ্য করবা, কারণ আমরা রোদে না থাকার কারণে আমাদের ঘুমটাও ঠিকমতো আসে না। হ্যাঁ, তারপর ঘুম বেশি আসে। তো রোদে অ্যাটলিস্ট 30 থেকে 1 ঘন্টার মতো থাকার চেষ্টা করো, যেহেতু এখন শীতকাল, আমরা এখন বাইরেই বের হচ্ছি না, তাই না। তো এই জন্য রোদে থাকার চেষ্টাটা এখন করতে হবে। ওকে, আর যদি সব কিছু দেখার পরও, খাওয়া দাওয়া মেনটেন সব কিছু করার পরেও ঘুম খুব আসতেছে, তাহলে আমি বলবো যে তুমি হচ্ছে কোনো প্যাথোলজিতে যে বা সরকারি হাসপাতালে গিয়ে একটু হচ্ছে ব্লাড টেস্ট করাই নাও। ওকে, দেখো যে তোমার কোনো কিছু ঘাটতি আছে কিনা, ব্লাড টেস্ট করে চেক আপ করো। ওকে, আচ্ছা। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা পড়তেছি বাট হচ্ছে কোনো রকম প্ল্যান নাই, কোনো রকম প্ল্যান করে আগাইতেছি না। হ্যাঁ, তো এরকমভাবে প্ল্যানটা করা উচিত যে আমার পরীক্ষা হচ্ছে 28 তারিখে, এবং আমি পিছন দিক থেকে একটা প্ল্যান করব যে আমি 28-এর আগে কী করব। আমি আগে বলে রাখি, শেষের 4 দিন কখনো কোনো পড়া মাথায় নতুন করে ইনপুট নেয় না, কোনো কিছু হয়ও না। তো তোমার যদি চিন্তা এরকম থাকে যে আমি শেষের কয়েকদিনে নতুন টপিক পড়বো, নতুন কিছু করবো, এটা পসিবল না। ঠিক আছে, তো যা নতুন টপিক বা হচ্ছে এক্সট্রা ইনফো কী পড়তে চাও 2-3 দিনের মধ্যে কভার আপ করো, নাহলে আরোগুলো এক্সট্রা ইন্টারভিউ করার দরকার নেই। ওকে, আর ওটাই বলতেছি যে শেষের 4-5 দিন কখনো
কোনো পড়া মাথায় ঢোকে না, এবং দেখা যায় যে পুরাতন পড়াগুলো নিজের কাছে নতুন লাগে। যারা একবার মেডিকেল এক্সাম দিছে তারা খুব ভালো মতো এটা জানে যে শেষের কয়েকদিন এটা হয় না, এটা মাথায় আসে না, মাথায় ঢোকে না। ওকে, তো এই শেষের 4 দিনের কথা ভাবিয়াও এখন পড়ার গতিটাকে ঠিক রাখো, কারণ এখন যদি পড়ার গতি ঠিক না থাকে শেষের কয়েকদিনে যে আফসোস হবে, কনফিডেন্স থাকবে না যে পড়া হইতেছে না, কিছু হইতেছে না। বাট এটা তো অস্বাভাবিক কিছু না, শেষের 4 দিন মেন্টাল প্রেশার এতটা বেশি থাকে যে পড়াশোনা আসলে হয় না ভাবে। তো এই জন্য আমি বলবো যে যদি এখন পড়ার চাপ ঠিকভাবে না নিতে পারো শেষে যায় পস্তা লাগবে। ওকে, আর কম্পিটিশনটা অনেক বেশি, হ্যাঁ সবাই জানে, সবাই এখন গাইডলাইন দিয়ে বেড়াইতেছে, তো সবাই জানে বাট মানে খুব কম, এটা হলো কথা। তো এই জন্য একটা পরিকল্পনা নিজের রাখো, নিজের পরিকল্পনা অনুযায়ী আগাও, যে আমি 4-5 দিনের মধ্যেই রিভাইজ কমপ্লিট করবো 2 থেকে 3 বার। এটা যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে তোমার জিনিসগুলো সব গোছানো হয়ে যাবে। ওকে, আর কথা হচ্ছে যে যে জিনিসগুলো আমার মনে হচ্ছে খুবই কঠিন, যেমন হচ্ছে অনেকগুলা নির্ভরশীলতা আছে, অনেকগুলা মান আছে, লাইক কার্য অপেক্ষকের মান, তারপর পয়সনের অনুপাত, এই জিনিসগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকার পরেও আমাদের মাথায় থাকে না। তো এই কয়েকদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে বইগুলো সামনে নাও, নিয়ে যেই যে টপিকগুলো পাইতেছো না সেই টপিকগুলো আলাদা করে পেজে লিখো, লিখে হাতের কাছে খাতারা রাখো, যে যখন ভালো লাগছে না খাতার পেজগুলো উল্টাও, দেখো যে আমি এই জিনিসগুলো তো পারি না। লাইক আমি হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়ের যে উদাহরণগুলো এগুলো আমি পাইতামই না, কিচ্ছু পাইতাম না, মানে মাথায় থাকে না, একটার সাথে আরেকটা মিলে, কোনটা মার্জিনাল কোনটা সুপারফিশিয়াল এগুলো আমার মাথায় থাকতো না। তো যার কারণে আমি হলো দেখা গেলো একটা খাতা নিয়ে সেটার মধ্যে আমি আলাদা করে লিখে নিতাম, কারণ ওগুলো আমার মাথায় থাকতো না, যেহেতু আমি একটা খাতায় আলাদা করে লিখে করতাম। ওকে, তো এটা একটা ভালো ওয়ে, লিখে করা। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে সবাই বলতেছে যে এক্সট্রা ইনফো করতে হবে, এক্সট্রা ইনফোর জন্য আলাদা কোর্স, এই এক্সট্রা ইনফো হ্যান ত্যান। ভাই কথা হচ্ছে এক্সট্রা ইনফো যদি আসেও কয়টা আসবে? খুব কম, লাইক 10টা ধরে নিলাম, 10টা। এখন তুমি ওই 10টা পারার জন্য বাকি যে 90 মার্ক ফেলে দিয়ে আসতেছ, এটা কি একটা ভালো, মানে যে আসলে কিছু একটা পারে তার জন্য কি এটা কি মানে কোনো একটা ভালো কাজ? আমার কথা তো আমার কথা হচ্ছে ওই কয়েক নম্বরের জন্য তুমি যে তোমার জানা জিনিসগুলা সেই জিনিসগুলো এখন ফেলাই দিও না। এখন নতুন করে অন্য বই পড়তে যাওয়ার মানেই হয় না। হ্যাঁ, আমাদের মেইন বই কোনগুলা? হাজারি, ইসাক স্যার, আজমল স্যার, হাসান স্যার, এই 4টা বই বাদে অন্য কোনো বই এখন ধরার কোনো দরকার নাই। জাস্ট মেইন বইগুলা, জাস্ট মেইন বই এবং মেইন বইয়ের দাগানো লাইন এবং অনুশীলনীর যে কোয়েশ্চেন ব্যাংক থাকে, বা আমরা যেখান থেকে অনুশীলনীগুলো সলভ করি, অনুশীলনী সলভ করাই লাগবে, কারণ ডেন্টাল পরীক্ষায় বা মেডিকেল পরীক্ষাতেই অনুশীলনী থেকেই কোশ্চেন আসে অর্ধেকের বেশি, 44টা, 46টা, 50টা, 55টাও আসতে দেখা গেছে। তো অনুশীলনী যেন মিস না যায়। আমরা এক্সট্রা রাইটার যদি পড়ি সেটা অনুশীলনী পড়বো, এক্সট্রা রাইটারের ভিতরে জিনিস এখন পড়ার কোনো দরকার নেই। মেইন বই যার 100% ক্লিয়ার, যার পজিশন লাগবে 1 থেকে 10, তারা হয়তো দেখতে পারে 1-2 নাম্বারের জন্য এক্সট্রা ইনফো। বাট ভাই তুমি যদি এভারেজ হয়ে থাকো তাইলে বলেও এগুলা করতে যাও না, এক্সট্রা ইনফো দেখা মানে তোমার লস। ঠিক আছে, কারণ আমরা 2 পয়সার জন্য যদি 200 টাকা ছাড়িয়ে দিয়ে আসি তাহলে আমাদের কি মানে লাভ না লস, এটা নিজের কোশ্চেন করলেই বোঝা যায়। ওকে, তো আশা করি বুঝছো। আচ্ছা, তারপর কথা হচ্ছে যে এক্সাম দিচ্ছি কি না, তারপর রুটিন কেমন, মানে এই জিনিসটা। তো আমি একটা কথা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কথা হচ্ছে যে দেখো এখন অনেক কোচিং অনেক রকম আমাদের রুটিন দিছে এবং তারা এক্সাম নিতেছে, বাট আমার কথা হচ্ছে যে ওদের রুটিনটা ফলো করা কতটুকু যুক্তিযুক্ত। হ্যাঁ, তো আমি আমার একটা কোর্স নামিয়েছিলাম 100 টাকা দিয়ে, তো ওই কোর্সটাতে আমি 55 জনকে বলে দিছি যে আসলে দেখো যেরকম কোচিংই হোক না কেন, যত নামি দামি বিখ্যাত কোচিংই হোক না কেন, ওদের রুটিন অনুযায়ী ফলো করে শেষ পর্যন্ত যাওয়া মানে একটা বড় রকমের বাস খাওয়া। ওকে, কেন? কারণ যদি একটা মিনিমাম পর্যায়ের একটা প্ল্যাটফর্ম হয়, দেখা যায় যে সবসময় সে ঠিক টাইমে এক্সাম লিঙ্ক দেয় না। আবার আমরা অনেক সময় কি করি, একটা ফাঁদে পড়ি। কীরকম ফাঁদ? যেরকম হচ্ছে আমরা দেখা যায় যে একদিন 5টা অধ্যায় দিছে, পরের দিন 5টা অধ্যায় দিছে, এভাবে করে রুটিন বানিয়ে দিছে। আমরা তো দেখে খুব খুশি হয়ে গেছি যে 5টা করে অধ্যায় ইজিলি আমি একদিনে পরে এক্সামটা দিতে পারবো। বাট ওরকম দেখা যায় যে ওদের নিয়মে সমস্যা, যে ওরা হচ্ছে ঠিক মতো করে লিঙ্ক দেয় না, ঠিক মতো করে আমাদের হচ্ছে টাইম অনুযায়ী রেজাল্টগুলো পাবলিশ করে না। তো যার কারণে আমাদের মোটিভেশন মাঝ রাস্তায় আটকে যায়। ওকে, এটা নিজের সাথে মিলাই দেখবা। তো এই জন্য আমি বলি যে কখনোই কোনো একটা প্রতিষ্ঠানের রুটিন ফলো করে আগানো উচিত না।
তোমার রুটিন ফলো করতে হবে নিজের মতো করে। এখন ভাই কথা হলো যে রুটিন তো বানাই, একদিন যখন ফলো হয় না তখন ওটা ওটা আমরা বাদ দিয়ে দিই। বাট এই জন্য কী করবা, এই জন্য হচ্ছে রুটিন বানাবা, কিন্তু ওটার মধ্যে ব্রেক দিবা। কী দিবা? ব্রেক। কি, যেরকম ধরো দিনে হচ্ছে 7 দিন আছে, একটা সপ্তাহে 7 দিন আছে, তো 7 দিনের মধ্যে তুমি 3 দিন ভাগ নিয়ে মাঝখানে একটা দিন ব্রেক দাও। ওই কথা হচ্ছে, এটা হচ্ছে রুটিনের বিষয়, যে কখনো হলো কোনো প্রতিষ্ঠানের রুটিনকে 100% ফলো করতে যাও না, কারণ শেষ পর্যন্ত যদি ওই রুটিন ফলো করো দেখা যাবে যে পরীক্ষার আগেও তোমার সিলেবাস শেষ হয়নি। ওকে, এবং এখন রুটিন এমনভাবে বানাবা যে তোমার রিভাইজ যেন 2 থেকে 3 বার কভার আপ হয়। কয়বার? 2 থেকে 3 বার যেন কভার আপ হয় রুটিন, মানে রিভিশন। ওকে, এখন কথা হচ্ছে যে সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তুমি বিশ্বাস করো, হ্যাঁ, যে এখন দেখো অনেকে কি আছে যে দেখতেছে যে 1-1.5 লাখ পরীক্ষা দেবে, 1-1.5 লাখ যেহেতু পরীক্ষা দেবে তা আমার তো চান্স পাওয়ার পসিবিলিটি 1%ও না। হ্যাঁ, এটা আসলে ভুল কথা। তোমার যে এই ভাবনাটা ভাবতেছে প্রায় 1 লাখ মানুষ, যারা নিজেকে ওই 1 লাখ মানুষের সাথে তুলনা করতেছে। তুমি যদি নিজেকে জাস্ট বলো যে আমার একটা সিট লাগবে, কয়টা সিট লাগবে? একটা সিট লাগবে, তাহলে এত যে চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু মাথায় আসে না। তুমি যদি বিশ্বাস করো যে তুমি এই কাজটা করতে পারবা, তাহলে তোমার দ্বারা সম্ভব। যদি বিশ্বাস মানে করার আগেই নিজেরা ভাবে নাও যে আমার দ্বারা তো এটা হবে না, আমি কি করতেছি, মানে এতগুলা মানুষ, এত কম্পিটিশন, আমি তো পড়তেছি না, কেমনে হবে? ভাই এগুলা যদি ভাবো তোমার দ্বারা আসলেই সম্ভব না, ঠিক আছে? আর তুমি যদি ভাবো যে আমার দ্বারাই সম্ভব এবং তুমি যদি কন্টিনিউয়াস প্রসেস কাজ চালায় যাও, তাহলে চান্স অবশ্যই হবে, কেন হবে না? বাকিটা তো উপর দেখতেছি, তুমি কাজ করে যাও, বাকিটা আল্লাহর উপর। ওকে, তো আশা করি পয়েন্টগুলো বুঝতেছো। এবং আরেকটা কথা বলি যে 15 তারিখের আগেই আমি হলো একটা সাজেশন ভিডিও দেবো, যে এই সাজেশন ভিডিওতে হচ্ছে কোন কোন টপিকগুলো থেকে মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন আসে সেটা একটা সাজেশন পিডিএফ সহ আপলোড দেবো। তো 15 তারিখের আগ পর্যন্ত চ্যানেলে চোখ রাখো, দেখা যাক। বাট সাজেশন কোথা থেকে? সাজেশন সবগুলো মেইন বইয়ের মূল পাতা থেকে। ওকে, কখনো হচ্ছে সাজেশন এরকম না যে আর একটা বই বানাই দিচ্ছি, ওই বই দেখে দেখে পড়ে যায় তুমি পরীক্ষা দেবা, এটার সাজেশন বলে না। সাজেশন হচ্ছে তুমি মেইন বইয়ের দাগানো যে লাইনগুলা, ওগুলা থেকেই সাজেশন। ওখানে তোমাকে মেইন বইটাই আবার পড়তে হবে, সাজেশন মানে মেইন বই থেকেই আবার পড়তে হবে। ওকে, কোনো তেলেসমাতি অন্য কোনো বই থেকে পড়লে তুমি মারা খাবা, ঠিক আছে? তো অল দ্য বেস্ট। রিভিশনের যত বেশি লোক ঘুরাইতে পারবা, চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। ওকে।